দর্শক RRM স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে কথা বলতে চাই গণ অভ্যুত্থানের চেতনা কি ম্লান হচ্ছে এই শিরোনামে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে তিনজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার শুরুতেই যদি বলি, সাদিক আল আরমান আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারপরে আছেন ফয়সাল মাহমুদ শান্ত, শিক্ষক গবেষণা সম্পাদক ও কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক কমিটি। এবং সবশেষ আছেন কাজী জিয়াউদ্দিন বাসেত, সিনিয়র সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল। সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যে শিরোনামে আলোচনা করতে চাই, গণ অভ্যুত্থানের চেতনা কি ম্লান হচ্ছে। আসলে অনেক কষ্টের যে আমাদের যে অর্জন, সেই অর্জনে আমরা দেখতে পাচ্ছি যে গত মঙ্গলবার একটি ঘটনা আসলে সবাইকে নাড়া দিয়েছে, যেটি হচ্ছে সমন্বয়কদের কেন্দ্রীয় কার্যালয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, হাতাহাতির মতো ঘটনা। আসলে সেই ঘটনা যদি সত্যিকার অর্থে আমরা জানতে চাই, সাদিক আল আরমান, আপনি, আমার যতটুকু ধারণা আপনি ওখানে উপস্থিত ছিলেন, আসলে ঘটনাটা কি হয়েছে সবার উদ্দেশ্যে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে এবং আমার যে সহ আলোচকগণ আছেন তাদেরকেও স্বাগতম, দর্শক বৃন্দ তাদেরকেও শুভেচ্ছা। আপনি জানেন যে গত মঙ্গলবার একটি অপ্রীতিকর ঘটনা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দেখতে পেয়েছি। এই ঘটনার সূত্রপাত যখন হয়, আমি জাতীয় সংসদ ভবনে ছিলাম, আমার যে কর্মস্থল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে। আমি জানতে পারি যে একদল ছাত্র বা একদল মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসে। আসার পরবর্তী সময় তারা সেখানকার যে শাটার, এই শাটারটা বন্ধ করে দিতে চায়। সেখানে আমার সহযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদিন, সে সেখানে উপস্থিত ছিল। যেহেতু আমরা দুজনে একই ভার্সিটির স্টুডেন্ট, সে আমাকে বিষয়টা জানায় এবং ফেসবুকে একটা লাইভও করে। তো আমি দেখলাম যে তার পায়ের ভিতরে শাটার পড়ার কারণে এটা অনেকটা ব্যথা বা রক্ত মতো দাগ দেখা যাচ্ছে। আমি সেখানে আমাদের সরাসরি অফিস থেকে গেলাম যে কি অবস্থা। এই বহিরাগত কি ড্যামরা বা ঢাকার বাইরে? আমি যাওয়ার পরে দেখলাম যে এরা যাত্রাবাড়ি ড্যামরা অঞ্চলের এক আন্দোলনকারী শিক্ষার্থী, তারা নিজেদেরকে দাবি করছে এবং তাদের অভিযোগ ছিল যে এর আগের দিন এখানে একটা মত বিনিময় সভা হয়েছিল, সেখানে কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের উপর হামলা, তাদের একজন সহযোদ্ধার উপর হামলা করা হয়েছে, তার বিচারের জন্য তারা আসছে। তো আমি অবশ্যই যদি কোথাও আমাদের ব্যর্থতার কারণে আমাদের যারা সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনকে যারা ওন করেন, লিড দেন, তাদের ব্যর্থতার কারণে কোনো শিক্ষার্থীদের উপর হামলা করা হয় তাদের উপস্থিতিতে, যদি তারা সে অবস্থায় কোনো ব্যবস্থা গ্রহণ না করে, এটা অবশ্যই একটা ব্যর্থতা এবং এই ব্যর্থতা স্বীকার করতে হবে। পরবর্তীতে বিচার চাওয়ার জন্য অবশ্যই আপনি একটা সংগঠনের কেন্দ্রীয় অফিসের বন্ধ করে দিতে পারেন না, তালা মেরে দিতে পারেন না এবং সেখানকার নির্বাহী কোনো যারা আছেন, নেতা আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের উপর একটা আঘাত করতে পারেন না। তো পরবর্তীতে যখন আমি আসার পরে দেখলাম যে কথা কাটাকাটি এরকম চলতেছে। এক পর্যায়ে যখন পরিস্থিতি দেখা যাচ্ছে যে গোলমাল হয়ে যাচ্ছে, তখন আরও কিছু যারা বৈষম্য বিরোধী নির্বাহী কমিটির সদস্য ছিলেন তারা আসেন এবং সেখানে যারা যাত্রাবাড়ি ডাবা থেকে এসেছিলেন, এর মধ্যে কিছু শিক্ষার্থী ছিলেন যারা গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত এবং সরাসরি পদধারী, তাদের ছবি আমরা দেখেছি। এবং তারা ওই পর্যায়ে যে কাজটা করে তা হচ্ছে যে সেখানে হাতাহাতির একটা সিচুয়েশন হয়ে যায়। এই অবস্থায় যখন হাতাহাতির সিচুয়েশন হয়ে যায়, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে নিউট্রাল করার জন্য। যখন আমি না পারি তখন আমি বাইরে যাই এবং আমি সেই স্থানটা ত্যাগ করি এবং আমি ওই সময় 4টা বাজে। পরবর্তীতে আমি যখন আবার আমার কর্মস্থল সেখানে সংসদ ভবন থেকে শুনতে পাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে একটা হাতাহাতি হয় এবং এটা অত্যন্ত দুঃখজনক। পরবর্তীতে আমি যখন খবর পেলাম এই হাতাহাতির পিছনের যে বিষয়টা, তারা হচ্ছে যে এমনভাবে গালাগালি করতেছিল এবং অসৌজন্যতামূলক আচরণ করার ফলশ্রুতিতে দুই পক্ষ তাদের মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলে। অর্থাৎ বাইরে থেকে তো আমরা এটা বলতে পারি যে নেতৃত্বের কোনো কোন্দল বা কোনো কিছু নয়। না, এখানে নেতৃত্বের বা অভ্যন্তরীণ কোনো কোন্দলের জন্য এই সংঘাত বা এই হাতাহাতির মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, আপনি এটা পরিষ্কার করলেন। জনাব ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে কি মনে হচ্ছে এই ঘটনাটা কি কাঙ্ক্ষিত কিনা? না, নিঃসন্দেহে ঘটনাটা কাঙ্ক্ষিত না এবং আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্ব যখন তারা দিয়েছে, জাতির একটা ক্রান্তিকাল ছিল এবং সেই ক্রান্তিকালে কিন্তু জনসাধারণ সর্বদল মত নির্বিশেষে একসাথে তাদের পিছনে নেমে এসেছে। তো এই জায়গাটাতে আমাদের কিছু বিষয় আইডেন্টিফাই করা দরকার, যে যেই আস্থা এবং বিশ্বাসটা তাদের উপরে জাতি করেছে
এবং তাদের নেতৃত্বে আমরা একটি গণঅভ্যুত্থান সফল করেছি, সেই জায়গা থেকে তাদের আরও অনেক বেশি সহানুভূতিশীল এবং আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। যত বেশি এই গণঅভ্যুত্থানের যে নেতৃত্বের যে ব্যানার এবং যে শক্তি, তারা যত বেশি সহানুভূতিশীল হতে পারবে, যত বেশি দায়িত্বশীল হতে পারবে, তত জাতিগতভাবে আমরা একত্রিত থাকতে পারবো এবং তত বেশি মিডিয়ার আর এই ধরনের হেডলাইন দেওয়ার প্রোগ্রাম করতে হবে না যে আসলে গণঅভ্যুত্থানের যে চেতনা সেটি আসলে ম্লান হয়ে যাচ্ছে কিনা। এবং এই যে ম্লান হওয়ার যে ধারণাটা, এটা আসলে আপেক্ষিক। কারণ আমরা জানি যে গণঅভ্যুত্থানগুলো সবসময় হয় একটা ব্যবস্থা যখন শক্তিশালী হতে 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 একবারে চূড়ায় পৌঁছায়, তখন মানুষের যখন আর নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে না, তখন সে গণঅভ্যুত্থানে দিকে যেতে হয়, সে বাধ্য হয়। তো ওই যে ব্যবস্থাটা তৈরি হয়েছে, ওই ব্যবস্থাটা কিন্তু গণঅভ্যুত্থানের যে মুকুটটা সেটা ভেঙে দেওয়া হয়, কিন্তু পুরো ব্যবস্থাটা কিন্তু তখন পর্যন্ত থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি, পুরো ব্যবস্থাটা আছে এবং আপনার এই পুরো ব্যবস্থাটাই চেষ্টা করছে যে ওই মুকুটটাকে আবার ফিরিয়ে আনার জন্য, কিংবা মুকুটের যে ধারণা, সেই ফ্যাসিবাদী ধারণা, সেই ধারণাটাকে পুনঃস্থাপন করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে যেটা হয়েছে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে, যে গণঅভ্যুত্থানে যে প্রথম দিকের যে সারিগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিলেন, পুরো ব্যানারটা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এবং তার সাথে ছিল গত 15 বছরে যে রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছিল তারা। এই প্রত্যেকটা শক্তির মধ্যে তাদেরকে বিভিন্ন ধরনের ইনপুট দেওয়ার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে একজন আরেকজনের শত্রু হওয়ার এখন একটা ভালো সময়, যে কারণে আসলে বিএনপি গণঅভ্যুত্থানের একটা অবিচ্ছেদ্য অংশ, তাদেরকে এমনভাবে ড্রাইভ করার চেষ্টা করা হচ্ছে বাইরে থেকে শক্তি, যে আসলে এখনই ছাত্রদের সাথে দূরত্ব দিতে হবে, ক্ষমতার একটা পালাতে দিতে হবে। ছাত্রদেরকে বোঝানো হচ্ছে যে বিএনপিতে তোমাকে নাই করে দিবে। আবার হচ্ছে এই যে তরুণরা, নাগরিকরা যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে আসলে এখন তো এদেরকে বিরোধিতা করতে হবে। তো এই যে চতুর্মুখী জায়গা, আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করে এবং সত্যিকারের গণঅভ্যুত্থানের মাঠে যারা ছিল, একজন আরেকজন গৌণ করে। কারণ আমার পাশে যেই শিবিরের ছেলেটা কিংবা যেই ছাত্র দলের ছেলেটা যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের রক্ত কিন্তু আমি ওন করি এবং তাদের যে চেতনা সেটা কিন্তু আমি ওন করি। সেই ধারণ করার জায়গাটা আছে এবং ফাটলের চেষ্টাটা সম্পূর্ণই আসলে আমার কাছে মনে হচ্ছে এই পুরো ব্যবস্থার সিস্টেমেটিক, এবং সেখানে আমরা যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছি আমাদের কিছু আসলে দুর্বলতা আছে, সেটি আমাদের মেনে নিতে হবে এবং মেনে নিয়ে আসলে আগামীর জাতি গঠনে আমাদের কাজ করতে হবে। প্রত্যাশা অনেক বেশি, প্রত্যাশার চাপও বেশি। কাজী জিয়াউদ্দিন বাসেদ, আপনি যদি বলেন যে আপনি এই ঘটনাটাকে কিভাবে মূল্যায়ন করবেন এবং সার্বিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির যে কার্যক্রম, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি গণঅভ্যুত্থানের যে সকল শহীদ, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে তার সাথে সাথে স্মরণ করছি যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা এখনও হসপিটালে কাতরাচ্ছে তাদেরকে, এবং স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে বীর উত্তম খেতাব লাভ করেছেন এবং আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই মানুষটাকে। আসলে একটা বিপ্লব পরবর্তী সময়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের যেই পরিমাণ প্রভাব, সেই প্রভাবের প্রেক্ষিতে একে অপরে বিভিন্নভাবেই তারা বিভিন্ন জায়গায় অনেকাংশে তাদের মিটিংয়ে অপ্রীতিকর ঘটনা ঘটছে। ভেরি রিসেন্ট আপনি যেটা নিয়ে প্রশ্ন করেছেন সেটা তো হয়েছে, হাতাহাতি পর্যন্ত হয়েছে। আসলে বিপ্লব পরবর্তী সময়ে অনেক ষড়যন্ত্র জাল বনে বিভিন্ন যারা পতিত সরকারের অনেক লোক এখনো বিভিন্নভাবে প্রশাসনে আছে। বিভিন্ন সময়ে তারা কিন্তু চেষ্টা করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র দল, ছাত্র শিবির, অন্যান্য ছাত্র অধিকার পরিষদ সকলকে তাদের কিভাবে করা যায়, হ্যাঁ, তাদেরকে কলুষিত করার একটা মানে আপ্রাণ প্রচেষ্টা আছে। আর এটার দায় কিন্তু আমাদের বর্তমান সরকারের নিতে হবে। কারণ হচ্ছে এখনো প্রশাসনে কিন্তু এখনো অনেক পতিত সরকারের যারা রাষ্ট্র এবং সরকারে একত্রিত করে বিভিন্ন কিলিং মিশনে জড়িত ছিল, তারাও কিন্তু এখন নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, বহাল তবিয়তে দিচ্ছে। উদাহরণস্বরূপ আমরা র্যাবের ফরিদ উদ্দিনকে দেখতে পাচ্ছি, সে এখন লিগ্যাল অ্যান্ড ইনভেস্টিগেশন উইং এর প্রধান হিসেবে তাকে সিইও বানানো হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। এটা কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে না। তো সেই ক্ষেত্রে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা বলছি বা আমি মনে করছি এটা একটা তাদের মধ্যে একটা যে বর্তমান সরকার তাদেরকে যে একটা প্রভাব নির্দ্বিধায় দিয়ে দিচ্ছে এবং তারাই স্টেক হোল্ডার আন্দোলনের, এভাবে তারা নিজেদেরকে সব জায়গায় জাহির করার প্রচেষ্টা, তারই একটা সুনির্দিষ্ট পর্যবেক্ষণ আমি বলা যায় যে এই জায়গাটাতে তারা এমন প্রভাবিত করেছে নিজেদেরকে এবং নিজেদের ভিতরে এমনটাই প্রতিযোগিতা হচ্ছে যে সকল কিছু এখন পুরো রাষ্ট্রটাই তাদের আন্ডারে চলে গেছে। এই কারণে অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং অদূর ভবিষ্যতে যদি এখনো নিজেদের মধ্যে যদি ভালো বোঝাপড়া না হয়, এখনো যদি নিজেদের মধ্যে
রাষ্ট্র এবং সরকার যদি এখনো বোঝাপড়া যদি না ঘটে, তাহলে এরকম অপ্রীতিকর ঘটনা আগামী দিনে আরো বেশি ঘটবে বলে আমি মনে করি। যে প্রসঙ্গে আমরা আলোচনা শুরু করেছিলাম, গণ অভ্যুত্থানের চেতনা কি ম্লান হচ্ছে, আপনাকে দিয়ে যদি শুরু করি, আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা যে চেতনা ধারণ করে এই 24-এর গণ অভ্যুত্থান হলো, সেই চেতনায় কি আমরা এখনো বর্তমান? আসলে এটা বিদ্যমান থাকবে। গণ অভ্যুত্থানের একটা সরকার আমাদের দেশে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, বিনা ভোটের সরকার, এবং যেখানে কোনোভাবে সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, এবং ভোটাধিকার প্রয়োগটাও ছিল না। একটা মানুষ কখন ফ্যাসিস্ট হয়, একটা সরকার কখন ফ্যাসিস্ট হয়? যখন তারা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত না হয়ে যখন তারা প্রতিনিধিত্ব করে, তখনই কিন্তু তারা ফ্যাসিস্ট হয়। একটা অনির্বাচিত সরকারই ফ্যাসিস্ট হয়। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে প্রায় 16 বছর ফ্যাসিস্ট প্রমাণ করতে আপনার রক্ত দিতে হয়েছিল অসংখ্য অগণিত মানুষকে, যারা হত্যার শিকার হয়েছিল, গুমের শিকার হয়েছিল, কারা নির্যাতনের শিকার হয়েছিল, বিভিন্ন উপায়ে কিন্তু নির্যাতনের শিকার হয়ে কিন্তু শেখ হাসিনা যে একজন ফ্যাসিস্ট ছিল সেটা প্রমাণিত হয়েছে, যেটা রিফ্লেকশন ছিল জুলাই আগস্টের বিপ্লব, যেটা কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে মানুষের মাঝে আমরা ছাত্রদল থেকে শুরু করে আমাদের এই আন্দোলনের 422 জনের উপরে কিন্তু নেতাকর্মী আমাদের নিহত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের। এবং এই যেই চেতনায় আমরা স্বৈর শাসককে আমরা বিতাড়িত করেছি, সেই চেতনাটা একটু ম্লান হয়ে যাচ্ছে। যাওয়ার পেছনে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যেই বিষয়গুলো এখনই নজর দেওয়া উচিত, সেই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো বিষয় আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে সেই জায়গাটার মধ্যে আমরা কিন্তু আসল জায়গায় নাই, আমরা কিন্তু ফ্যাসিলিটির বিচারের জায়গায় নাই। আমরা চলে যাচ্ছি আমরা কোন জায়গাটা নিজেরা দখল করব। সে যে অন্তর্বর্তীকালীন সরকার যেই যাদেরকে গুরুত্ব দিচ্ছে, তারা সেই গুরুত্ব নিয়ে তারা নিজেদের অবস্থান দৃঢ় করতে কিন্তু ব্যস্ত। তারা কিন্তু রাষ্ট্র চিন্তা বা আগামী রাষ্ট্র কিভাবে গঠিত হবে বা গণতান্ত্রিক পথে বা কিভাবে ফিরে যাব, গণতান্ত্রিক পথ কিভাবে যাব, বা আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে, মানুষের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে যে একজন নির্বাচিত সরকারকে আমরা হস্তান্তর করব ক্ষমতা, সেই দিকে কিন্তু আমরা নেই। আমরা যে ফ্যাসিস্টরা যে স্ট্রিম রোল চালিয়েছিল এই সাধারণ মানুষের উপরে, এই কিলিং মিশনে যারা জড়িত, তাদের কিন্তু শাস্তির আওতায় আনার মধ্যে কিন্তু আমরা নেই। আমরা আছি কি সংস্কার, আমরা আছি কি অপর্যাপ্তভাবে নিজেদেরকে প্রেজেন্ট করার যে একটা অদূরদর্শী প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু আমরা ব্যস্ত আছি। আমরা কিন্তু স্বৈরাচারের যে লোকজন ছিল তাদের কিন্তু বিচার ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা ব্যস্ত নেই। আমি আপনাকে একটা কথা বলি, জুলাই আগস্টের 16ই জুলাই গত আন্দোলনের প্রথম গুলিবিদ্ধ অনিক কুমার দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন প্রথম গুলিবিদ্ধ হয়েছিল 12:30টার দিকে। অনিক কুমার দাস সহ শেখ ফেরদৌস এবং নাসিম, এই 3 জন এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন, বর্তমান গভর্নমেন্ট বলুন, অনিক কুমার দাস এদের কিন্তু খোঁজখবর তেমন একটা নিচ্ছে না। ঠিক এরকম কিন্তু হতাহত, নিহত এবং তাদেরকে যেই পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার, এগুলো না করে আমরা কিন্তু অন্য কাজে ব্যস্ত। আমরা গোপন নিয়োগে ব্যস্ত, আমরা কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করতে ব্যস্ত। স্বাবলম্বী মিন্স যে পলিটিক্যাল কিভাবে আমি নিজেকে উপস্থাপন করবো সারা বাংলাদেশে, সেটা নিয়ে কিন্তু আমরা ব্যস্ত। আমরা কিন্তু জুলাই আন্দোলনে যারা নিজেদের বিসর্জন দিয়েছে, যাদের জীবন, তাদেরকে কিন্তু আমরা এখন ওই মূল্যায়ন করতে পারছি না। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে কি মনে হচ্ছে, আসলেই কি গণ অভ্যুত্থানের চেতনা ম্লান হচ্ছে? আপনি কি এগ্রি করবেন কাজী জিয়াউদ্দিন বাসাদের সঙ্গে? আমি তার কিছু কিছু জায়গায় অবশ্যই এগ্রি করব, এবং গণ অভ্যুত্থানের চেতনা ম্লান হচ্ছে কিনা এটার থেকে আসলে আমরা যদি পার্টিকুলার সেক্টরগুলোকে বিশ্লেষণ করি তাহলে আরও বেশি বাস্তবায়ন হবে। সেটা হচ্ছে যে এই সরকার তো নিঃসন্দেহে নানা জায়গায় ব্যর্থতার প্রমাণ দিয়েছে, এবং বিশেষ করে বিচারের জায়গায় এই সরকার কমপ্লিটলি ফেল করেছে বিচার করতে। এবং হচ্ছে এই গণঅভ্যুত্থানের যারা মূল নায়ক ছিল, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করা, এবং যারা আহত হয়েছেন তাদের একটা চিকিৎসার একটা পুরো রূপরেখা দাঁড় করাতে এবং তাদের ব্যবস্থা নিতে এই সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু ভাইয়ের সাথে আমি কিছু কিছু জায়গায় আসলে আমি দ্বিমত করব। সেটা হচ্ছে যে এই একটা অনির্বাচিত সরকারই যে আসলে সবসময় ফ্যাসিস্ট হয়, এটি আসলে মানে নেসেসারিলি এটা কানেক্টেড না। একটা নির্বাচিত সরকারও সে নির্বাচনে পাশ করার পরে সে যখন ক্ষমতায় আসে তখন কিন্তু সে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। কারণ আমরা দেখেছি 8-এর যে নির্বাচনটা, সেটি কিন্তু একটা তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে নির্বাচনে হয়েছিল, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু শেখ হাসিনা এসেছিল, এসে কিন্তু এই ব্যবস্থাটার মধ্যে থেকে সে আস্তে আস্তে নিজেকে ফ্যাসিস্ট হয়েছে। তার মানে মূল ফ্যাসিজমের জায়গাটা কিন্তু সে ভোটে আসছে কিংবা আসলে সে ভোটে আসেনি। তার থেকে বড় কথা হচ্ছে আপনার রাষ্ট্রের যে বাকি প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো আসলে স্বাধীনভাবে ওয়ার্ক করতে পারে কিনা। আমরা দেখেছি বাংলাদেশের যে
বর্তমানের সংবিধান, এই সংবিধানের জায়গায় আপনি দেখেন যে এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একজন ব্যক্তির পদদলিত করা হয়েছে। রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে স্বাধীনভাবে ফাংশন করতে পারে না। তো এরকম একটা সংবিধান যদি থাকে তাহলে আমাকে নির্বাচিত করে দিলেও আমি আসলে ফ্যাসিস্ট হয়ে যাব, কারণ প্রত্যেকটা নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা যখন আমার অধীনে থাকবে তখন আসলে আমাকে ফ্যাসিস্ট হতে বাধ্য করবে। তার মানে এই সাংবিধানিক কাঠামোর মধ্যে ফ্যাসিজমটা আসলে লুকিয়ে ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আসলে ভাইয়ের মতো বলতে চাই না যে আসলে 422 জন আসলে শহীদ ছাত্র দলের কিংবা অন্য করে। আমি মনে করি যে এই শহীদদের এবং গণ অভ্যুত্থানের নায়কদের যে রাজনীতি, সেই রাজনীতির মূল কারিগর হচ্ছে হাসিনা। কিরকম দেখেন, আজকে 69 যে শহীদ আসাদ দিবস আমরা কিছুদিন আগে পালন করলাম, তার সাথে যে মানুষগুলো শহীদ হয়েছে আমরা তো এই মানুষগুলোর নাম জানতাম না। কারণ কি? কারণ আওয়ামী লীগকে টিকে থাকার জন্য শেখ মুজিবকে আসলে গণঅভ্যুত্থানের একাকে নায়ক বানাতে হয়েছে, সেখানে তাজউদ্দিনকে অস্বীকার করার প্রয়োজন হয়েছে, সেখানে গণঅভ্যুত্থানের জিয়াউর রহমানকে অস্বীকার করার প্রয়োজন হয়েছে স্বাধীনতা যুদ্ধে। তো আমরা মনে করি একটা গণঅভ্যুত্থান কিংবা একটা স্বাধীনতা সংগ্রাম যখন হয় তখন যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই ওই গণঅভ্যুত্থান কিংবা স্বাধীনতার হচ্ছে নায়ক, এবং যারা মারা গিয়েছে তারা প্রত্যেকেই ওই গণঅভ্যুত্থানের শহীদ কিংবা ওই স্বাধীনতার শহীদ। তো সেই জায়গা থেকে এই 422 জনের রক্তকে আমি ওন করি, এই 722 জনের বাইরে যে আরো 1500 মানুষ আছে যারা শহীদ হয়েছে তাদেরকে ওন করি, এবং প্রত্যেকের রক্তের মূল্য আসলে এই সরকারের আসলে দেওয়া উচিত এবং তাদেরকে যথাযথভাবে সম্মান করা উচিত। এবং আরেকটা কথা ভাই বলেছেন যে আসলে অন্তর্বর্তী সরকার যাদেরকে গুরুত্ব দিচ্ছে, আমি তো দেখি এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে গুরুত্বটা আসলে রাষ্ট্রে কিভাবে দেয় আপনি বুঝবেন। একটা রাষ্ট্র পুরো সামগ্রিক দেশে 64টা ডিস্ট্রিক্ট কিভাবে চলে হচ্ছে ওই এলাকার ডিসি কে, এখন তার এমপিও নাই, উপজেলা চেয়ারম্যানও নাই, তার মানে পুরো ক্ষমতাটা কিন্তু স্থানীয় প্রশাসনও নেই, পুরো ক্ষমতাটা কিন্তু আসলে ডিসি এসপি আমলাদের হাতে। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দলীয় তো কোনো প্রশাসক ছিল না। তার মানে এই গণঅভ্যুত্থানে গত 15 বছরে মোস্ট অফ দ্য নিয়োগ কিন্তু আসলে আওয়ামী লীগের বা আওয়ামীকরণ হয়ে গেছিল। যারা নিরপেক্ষ পরবর্তীতে 2টা 3টা 4টা 5টা পদায়ন হয়ে এসেছিল, তারা কি কারণে এতদিন পর্যন্ত পদায়ন পায় না? কারণ তারা বিএনপি করতো, তারা জামাত করতো। তার মানে এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন ভিসি কারা হয়েছে, যারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম করতো, যারা সাদা দল করতো। তার মানে এই রাষ্ট্র যদি কাউকে গুরুত্ব দিয়ে থাকে, গুরুত্বের অর্থে সেটা আমলাদের দিয়েছে কিংবা সেটা বিএনপি পন্থী আমলা এবং বিএনপি পন্থী প্রশাসকদেরকে দিয়েছে। তার মানে পুরো রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কিন্তু এখন মোটামুটি আসলে এই বিএনপির কাছে। কিন্তু আমি ভাইয়ের সাথে একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যে এই রাষ্ট্র ব্যর্থ হচ্ছে পুরোপুরিভাবে। যদি ক্ষমতা কাউকে দিয়ে থাকে সেটি আসলে নিজেদের কাছেও নেই কিংবা সেটি অন্য কাউকে দেয় না, সেটি আসলে বিএনপি কিংবা জামাতের জায়গায় ভাগাভাগি হয়েছে। কিন্তু এই ক্ষমতাটাকে পুরোপুরি সঠিকভাবে পরিচালনা করার জন্য এই সরকারের যেই পরিমাণ যোগ্যতা দেখানোর দরকার ছিল সেই জায়গায় রাষ্ট্র কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। এবং লাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে নির্বাচন। একটা রাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে আমরা ফিরবো। সাদিক আল আরমান, আপনি যদি আমাকে বলেন যে ফয়সাল মাহমুদ শান্তর কথায় আমরা একটা আশঙ্কা দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়ায় বিএনপি এবং জামাতের কথা বলে একটা ভাগাভাগির চেষ্টা চলছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমি শান্ত ভাইয়ের সাথে একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের সরকার যেভাবে চলছে এটা দেশটা ভালোভাবে চলছে না। দেশটা কমপ্লিটলি একটা অরাজকতা এবং মগের মুল্লুকের মতো কিছু কিছু জায়গা হয়ে গেছে। আমাদের প্রশাসনের সম্পূর্ণ কন্ট্রোল দেশের উপরে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে নত জানু এবং শুধুমাত্র রুটিন ওয়ার্কগুলো তারা করতে পারতেছে না। ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে। বিচারিক ব্যবস্থা সেটার ক্ষেত্রে শুধুমাত্র দেখা যাচ্ছে যে ট্র্যাডিশনাল যে ওয়ে, সেই ওয়ে থেকে এখনও তারা বের হতে পারছে না, এবং সঠিক বিচারের যে সিস্টেমটা সেটা এখনও পাওয়া যাচ্ছে না। কারণ আওয়ামী লীগের অনেক খুনি যারা অ্যারেস্ট হয়েছিল এদের আবার জামিন হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই স্বীকার করব বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারকে যারা পরিচালনা করছে তাদের ব্যর্থতার দায় নিতে হবে, এবং এই ব্যর্থতার দায় নেওয়ার জন্য বুঝতে হবে একটা দেশ, একটা সরকার পরিচালনার জন্য তত্ত্ব কখনো সঠিক পথ হতে পারে না। একটা সরকার পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গণমানুষের সাথে মিশতে হবে, গণমানুষের মনের ভাষা বুঝতে হবে। আপনি যদি ভুলে না যান, গত 15.5 বছর বিএনপি এবং জামাত যেই পরিমাণ কষ্ট করেছে, তাদের উপর যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে, বিএনপির শত শত মানুষকে হত্যা করা হয়েছে, জামাত এবং শিবিরের শত শত মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, এবং এই দুইটা দল ছিল আওয়ামী লীগের কাছে সবচেয়ে বেশি নিষ্পেষিত। এবং এমনও আমি অনেককে চিনি যে ছাত্রদল করতো, এলাকায় যুবদল করতো। আমাদের নেতারাও বলেছেন, আমাদের বাসাদ ভাইয়ের নেতারা, যে তারা ঢাকায় এসে রিক্সা চালাইছে, তারা নিজের এলাকায় থাকতে পারে নাই, বাদাম বিক্রি করছে। আমি জামাতের লোকদেরকে চিনি যারা তাদের বাড়ি সাতক্ষীরা, থাকছে 14 গ্রাম, থাকতে কুমিল্লা, কিন্তু তাদের 10 বছর তার নিজের বাড়িতে থাকতে পারে নাই। এই যে 15 এবং 17 বছরের জুলুম, তাদের উপর যেই কষ্টটা তারা দিয়েছে, কিভাবে ভুলে যেতে পারে? এই আওয়ামী লীগ আজকে বিএনপি বলেন, জামাত বলেন, যারাই আওয়ামী লীগের ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষরদেরকে রক্ষা করছে,
সেফ দিচ্ছে, অ্যারেস্ট করতেছে না, এতগুলো লোক দেশের বাইরে চলে গেল, এই দায় কার? এই দায় যদি সরকারের হয়, সরকারের ভুলে যাওয়া উচিত না যে আলাও ভাই বললো গতকালকে আওয়ামী লীগের যেই উপকার করেছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি আজকে এই সরকার আওয়ামী লীগের উপকার করতে চায়, এটা ধ্বংস অবশ্যই হবে এবং এই আওয়ামী লীগের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই বিষয়ে আরো আলোচনায় ফিরে আসবো, একটা বিরতি নিচ্ছি। দর্শক, RRM ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর RRM স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম গণ অভ্যুত্থানের চেতনা কি ম্লান হচ্ছে, এই প্রসঙ্গে সাদিক আল আরমান বলছিলেন যে আমাদের যে ছাত্ররা সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনগুলোকে একে অপরকে প্রতিদ্বন্দ্বী করে তোলা হচ্ছে এরকম মনে হচ্ছে, এবং বাইরে থেকেও কিন্তু সাধারণ মানুষ এটা অনুভব করছে। আপনি কি একমত কিনা? আমি আপনার সাথে এখানে একমত। বাংলাদেশের বর্তমান ছাত্র রাজনীতিতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তার এক্সট্রিম একটা পরিণতি আমরা দেখেছি বিগত রেজিমের কয়েকটা ঘটনার মাধ্যমে। এক, বিশ্বজিৎ কাণ্ড, তাকে প্রকাশ্যে হত্যা করা, আবরার ফাহাদকে বুয়েটে পিটিয়ে হত্যা করা, এবং 15 জুলাই নারকীয়ভাবে নগণ্য, একেবারে কি বলবো, জঘন্যভাবে দিনে দুপুরে প্রকাশ্যে ছাত্র জনতার উপরে, আমার মা বোনদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, এটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির একটা ভয়াবহ পরিণাম। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে কখনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। আমরা অবশ্যই চাই ছাত্ররা রাজনীতি করুক সুস্থ ধারা, নিয়মতান্ত্রিক, গঠনমূলক এবং দেশের জন্য। এই যে ছাত্রদের ভিতর ডিভাইডেশনের যে প্রক্রিয়া, ছাত্ররা এই দেশের বর্তমানে ভ্যানগার্ড। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা দেশটাকে এগিয়ে নিতে পারি যদি এই ছাত্রদের ভিতরে যারা ফ্যাসিবাদের বিরোধী শক্তি ছিল, যে সংগঠনগুলা, তাদের ভিতর যদি অন্তর্কন্দল সৃষ্টি করা যায়, তাদেরকে যদি ভাগ করা যায়, তাহলে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষর যারা আছে তারা শক্তি পাবে পুনরায় এই বাংলাদেশের যে মাটিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ডিভাইড অ্যান্ড রুলস সিস্টেম, ডিভাইড রুলস, অবশ্যই ডিভাইড অ্যান্ড রুলসের জন্য এটা একটা পারফেক্ট এক্সাম্পল। আমি যদি বলি, বর্তমানে বাংলাদেশের ডক্টর ইউনূস স্যার হচ্ছে আমাদের জন্য একটা সাইনবোর্ড, উনি জাস্ট একটা সাইনবোর্ড, ওনার জন্য আমাদের সরকারের ভ্যালিডিটি আছে। এই ছাড়া অন্য যে কোনো ফেস যদি সেখানে যাইতো, এই অ্যাকসেপ্টেন্স সারা পৃথিবীতে কোথাও পাইতো না। পরবর্তীতে বাংলাদেশের জন্য একেবারে এই পর্যায়ে রক্ষা কবচ হচ্ছে বিএনপি। কারণ বিএনপি এমন একটা পার্টি যাদের কারণে এখানে ইসলামপন্থী বা জঙ্গিদের উত্থান হয়েছে, এটা ভারতীয় মিডিয়া প্রচার করতে পারেনি। কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশকে রান করার জন্য আরেকটা রক্ষা কবচ হচ্ছে জামাত। এই একটা রক্ষা কবচ ঝুলানোর জন্য একটা ফিতা দরকার। যদি বাংলাদেশের জন্য রক্ষা কবচ হয়ে থাকে বিএনপি, জামাত হচ্ছে তার ফিতা, এবং ছাত্ররা হচ্ছে এই যে রক্ষা কবচের ভ্যানগার্ড, এই ভ্যানগার্ডের জন্য ছাত্ররা এই ভূমিকাটা রাখতে পারে। কিন্তু বর্তমানে আমাদের যে, আপনি যখন রাজনীতিতে আসবেন তখন ছাড় বলে কোনো কিছু নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম আছে। ভবিষ্যতে যদি তাদের একটা অংশ রাজনীতিতে যায়, তখন তাদের উচিত বিএনপির উচিত এবং ছাত্রদলের উচিত, জামাতের উচিত তাদের সাথে রাজনৈতিকভাবে আচরণ করা। কিন্তু এই পর্যায়ে যেহেতু তারা এখন পর্যন্ত অরাজনৈতিক আছে, তাদের উচিত অরাজনৈতিক সংগঠন হিসেবে তাদের উপর তাদের সাথে আচরণ করা। এখানে আমরা যদি এই জিনিসটা বুঝতে না পারি যে বিএনপি এবং জামাতের ভিতরে বর্তমান যে ডিভাইডেশন দেখা যাচ্ছে, এটা ভোটার রাজনীতি যদি আপনি ভালো বলতে পারেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার জন্য, হয়তো বা দেখা যাচ্ছে যে তারা একে অপরের সাথে মানে কথার যুদ্ধ, কোথাও হাতাহাতির ঘটনা আমরা দেখেছি। তবে এই জিনিসটা একটা লিমিটেশনের মধ্যে এবং সীমাবদ্ধতার মধ্যে থাকা উচিত, যাতে এমন কোনো মানে সমস্যা সৃষ্টি না হয় যেখানে আমরা একে অপরের মুখ দেখব না। এবং আপনাকে বুঝতে হবে যে আগামী পরবর্তী যে বাংলাদেশ, সেখানে ফ্যাসিস্টের যে বিশাল একটা অংশ তারা কিন্তু এখনও আছে। আপনি তাদেরকে মোকাবেলা করার জন্য যখন আপনি ভাগ হয়ে যাবেন, তখন আপনি ওই শক্তিটা হারায় ফেলবেন, একতার শক্তিটা, যেই শক্তিটাকে দিয়ে জুলাইয়ে আমরা হাসিনার মতো দানবকে এই বাংলাদেশের বুক থেকে ফেলে দিয়ে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি। তো আমি আশা করব যে বিএনপি, বিশেষত বিএনপির প্রতি এবং ছাত্রদলের প্রতি, ছাত্রদল বিশাল একটা সংগঠন, তাদের আন্দোলনের ত্যাগ তিতিক্ষা আমি স্বীকার করি। এই আন্দোলনে তাদের নিজের ভূমিকা আমি নিজে দেখেছি। আমি একটা ঘটনা বলি, এটা 18 জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে রামপুরা যে ব্রিজ, সেখানে আমি নিজে ছাত্রদলের হাতিরঝিল থানার সভাপতি, ওনার বাড়ি নরসিংদী, আমি নামটা জানি না, এবং আরও প্রায় 15-20 জনকে আমি দেখেছি। আমি সেদিন দেখেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যারা শিবিরের দায়িত্বশীল ছিল, নেতা ছিল, তারা আসছে, তারা সেখানে আমি নিজের চোখে দেখেছি, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে খাবার দিয়েছে, পানি দিয়েছে। আমি তাদের অবদান কীভাবে অস্বীকার করি? কিন্তু তাদেরকেও বোঝা উচিত যে এই প্রক্রিয়াটা এখন পাওয়ার ট্রান্সফার করার সময় না।
যদি এই আজকে মির্জা ফখরুল ইসলাম স্যার উনি বলেছেন যে ন্যূনতম সংস্কারটুকু প্রয়োজন, ন্যূনতম সংস্কার এই যে নির্বাচন কমিশনের যে রিটার্নিং কর্মকর্তাগুলো যে আপনি ইলেকশন করাবেন, এরা কারা? নির্বাচনী কর্মকর্তা। এরা কি আপনার ভোট যে আপনি 2008 সালের যে ইলেকশনটা দেখেন, এই ইলেকশনটাকে অনেকেই সুষ্ঠু এবং সুন্দর ইলেকশন বলতে চায়, আমি কোনোভাবেই এর সাথে একমত না। 2008 সালের ইলেকশন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ইতিহাসের একটি, কারণ এখানে মানুষকে ফেয়ার বুঝেছে মেকানিজম করে মানুষের সাথে চরম লেভেলটাকে তামাশা করা হয়েছে। সেখানে শত কেন্দ্রে দেখা গেছে ভোট পড়েছে 109%, 110%। এখানে কি একটা মানুষও মারা যায় নাই? একটা মানুষের কি পুলিশ ডিউটিতে ছিল না? এই যে জাতির সাথে তামাশা, এই নির্বাচনটাকে কোনোভাবেই বৈধ বলা আমি মনে করব যে আমাদের জাতির সাথে তামাশা করা হবে। নির্বাচন প্রসঙ্গে আমরা ফিরব। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলেই কি আপনাদের ছাত্র সংগঠন বা ছাত্রদেরকে একে অপরের প্রতিদ্বন্দ্বী করে তোলা হচ্ছে কিনা? সেটা তো পূর্বের আলোচনায় বললাম যে আসলে একটা ভিন্নভাবে তাদেরকে প্রতিদ্বন্দ্বী করার একটা চেষ্টা হচ্ছে, এবং এটা যে আবার প্রতিদ্বন্দ্বী করা হচ্ছে এটা বললে হয় কি, নিজেদের দায়টা আসলে সবসময় এড়িয়ে যাওয়া হয়। নিজেরাও প্রতিদ্বন্দ্বী হচ্ছে অতি উৎসাহী হয়ে, কারণ নেতৃত্বের জায়গাটা তো সবার কাছেই লোভনীয়। সে জায়গা থেকে দেখা যাচ্ছে যে নিজেও ওই অন্যকে মাইনাস করে তার উপরে ওঠা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আমাদের একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বড় পরিবর্তন হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম কয়টা অভ্যুত্থান আছে জানি না যে ছাত্রদের নেতৃত্বে হয়েছে, তার মধ্যে বাংলাদেশের এই আন্দোলনটা একটা অন্যতম একটা জায়গা। সেই জায়গা থেকে আমাদের যেই চেতনা, সেই চেতনাটা আসলে মানসিকতা যেটা, সেই মানসিকতাটা আসলে পুরনো রাজনীতি থেকে কতটুকু আমরা বেরিয়ে আসতে পেরেছি সেইটা আসলে গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ আমাদের এই নতুন প্রজন্মের একটা বড় একটা স্বপ্নের জায়গা বা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে এখন থেকে এরা অধিকার ভিত্তিক রাজনীতি করবে। ছাত্ররা কেন আসলে একটা মূল রাজনৈতিক দলের একটা পার্টিকুলার পারপাস সে সার্ভ করবে। আমরা দেখেছি যে 14-15 জুলাই ছাত্রলীগের অনেক নেতারা বলছে যে আমরা তো আসলে আমাদের বন্ধু বান্ধবের গায়ে হাত তুলতে চাই না, কিন্তু ছবি তো লাগবে নেতাকে পাঠানোর জন্য, মূল দলের কাছে পাঠানোর জন্য। তো এই যে লেজুর ভিত্তির যে সমস্যাটা, সেই লেজুর ভিত্তিটা সে কেন করবে? সে আসলে কেন তার বাউন্ডারির মধ্যে সে অধিকার ভিত্তিক রাজনীতিগুলো কেন করে না? তাদের মধ্যে এই প্রতিযোগিতা হওয়া উচিত যে আসলে ছাত্র দল নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কে আসলে ক্যাম্পাসের কতটুকু ভালো করছে, পুরো ছাত্র রাজনীতির জায়গাগুলোতে স্টুডেন্টদের অধিকার নিয়ে কারা আসলে সবচেয়ে বেশি রাজনীতি করছে। এবং সবচেয়ে বড় জায়গা হচ্ছে দেখেন যে এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, 6 মাস হয়েছে। 6 মাস পরেই আমাদের একটা মূল টার্গেট কি? আমরা তো ভোটের কথা বলছি, নির্বাচনের কথা বলছি। সবার আগে আসলে ছাত্র অভ্যুত্থান করেছে, তাদের তো আসলে নির্বাচন পাওয়াটা খুব জরুরি, ছাত্র সংসদ নির্বাচনগুলো। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি আমরা গণঅভ্যুত্থানের পরবর্তীতে সবই নতুন ছাত্র নির্বাচন নিয়ে দ্বিমত দেখতে পাচ্ছি আমরা। কেউ বলছেন যে নির্বাচন দেওয়া উচিত, কেউ বিরোধিতা করছেন। এক্স্যাক্টলি, আমার কথা তো এটাই যে এই দ্বিমতগুলো আসলে কেন থাকবে? কারণ আমরা দেখছি যে এখানে নতুন ভিসিরা এসেছেন এবং ছাত্রদের মধ্যে নতুন একটা উদ্দীপনা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে এখন তো ছাত্ররা নিজেরা নির্বাচিত করবে যে আসলে আমাদের কারা হচ্ছে নেতা হবেন। কেন আসলে কেন্দ্র থেকে একটা প্যাডে করে আসলে সব জায়গায় তাদের আসলে দিয়ে দেওয়া হবে অমুকে সভাপতি অমুকে সেক্রেটারি? তো ছাত্র রাজনীতির যদি গুণগত পরিবর্তন এবং এই বিভাজন দূর করতে হয়, আমার কথা হচ্ছে প্রতিযোগিতা থাকাটা ভালো, কিন্তু সেই প্রতিযোগিতাটা যেন আসলে সুস্থ হওয়ার মূল জায়গা হচ্ছে আপনাকে রুট লেভেলে নির্ভর করতে হবে। আপনার প্রত্যেকটা স্টুডেন্টের উপরে যখন আপনি নির্ভর করবেন, তখনই আপনি প্রতিযোগিতা করবেন আপনার কর্মের মধ্য দিয়ে। আপনার আসলে পার্টিকুলার ওয়ার্ক ভিত্তিক, অ্যাসাইনমেন্ট ভিত্তিক, অধিকার ভিত্তিক রাজনীতি আপনি করা শুরু করবেন এবং শিখবেন। এই চর্চাটা যখন হবে, তখন প্রত্যেকটা দল নিজেরাও ওই রকম নেতাকেই তার নেতৃত্বের জায়গায় বসাবে যে আসলে সব মানুষের নেতৃত্ব দিতে পারে এবং সবার অ্যাকসেপ্টেড মতামত নিয়ে আসলে জাতিকে নেতৃত্ব দিতে পারবে। আমরা দেখেছি গত অনেক বছর ছাত্রদের মধ্য থেকে আসলে জাতীয় নেতৃত্ব তৈরি হয় না, কারণ ব্যবসায়ীদের কাছে মনোনয়নপত্র বিক্রি করা হয়, ডাকসু বন্ধ করা হয়েছে। এটা হচ্ছে সমস্যা। আপনার কাছে যদি জানতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আবারও হচ্ছে চালু হোক বা নির্বাচন হোক, এই বিষয়ে আসলে আপনাদের অবস্থান একটু ভিন্ন মনে হচ্ছে। আসলে কৌশলী কিনা আপনারা? না, আমরা আসলে প্রকাশ্য রাজনীতি করি, ছাত্র রাজনীতি। আমরা আসলে আমাদের কৌশল সবসময় হচ্ছে ছাত্র অধিকারের পক্ষে, আমাদের কৌশল সবসময় হচ্ছে শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব ক্যাম্পাসের পক্ষে। আমাদের কৌশল সবসময় হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্ন আমরা আপোষহীন। তো আমরা আসলে ছাত্রদের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি একটা কথা বলেছেন যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি চলছে বিশ্ববিদ্যালয়ে। এই কথাটার মাধ্যমে আসলে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? অ্যাকচুয়ালি রাজনীতি তো রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিক সুষ্ঠু চর্চা এগুলো প্রকাশ্যে হয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন বিভিন্ন সময়ে তাদের নিজেদের পরিচয় গোপন করে অন্যদের সাথে মিলেমিশে রাজনীতি করে এবং তারা তাদের অধিকার আদায়ের প্রশ্নে প্রকাশ্যে সরাসরি না এসে তারা বিভিন্ন মাধ্যমে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সাথে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো না বা বলতে চাচ্ছি না যে তারা কারা, এটা আপনারা সবাই জানেন, সবাই বলতে পারবেন। তো সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তো ছাত্র দলের কৌশলগত কোনো নাই, বলা হচ্ছে যে একটা যৌক্তিক সময়ে
একটা যৌক্তিক সময়ে এবং সকল ফর্মুলাকে এবং সকল পলিসিকে চেঞ্জ করে, যে পলিসিতে বিগত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন যে ছাত্রলীগের নেতৃত্বে এসেছে, তো এই পলিসিগুলোকে চেঞ্জ করে একটা সুন্দর রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে, একটা সুন্দর রোড ম্যাপ তৈরির মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন হোক, আমরা এটাই বলছি। সেটা খুব দ্রুত হবে তাও আমরা বলতে পারছি না, সেটা বিলম্বিত হোক তা আমরা বলতে পারছি না, একটা যৌক্তিক সময়ে একটা সুন্দর রোড ম্যাপের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন হোক, এটাই কিন্তু ছাত্র দলের কথা। এখানে কোনো কৌশল আছে বলে আমি মনে করছি না। আরেকটা কথা হচ্ছে, আপনি জানেন এই বিপ্লবের পরবর্তী সময়ে যে একটা ম্যাসাকার হওয়ার কথা ছিল, আমরা বিএনপির অগণিত পরিবার, জামাতের অগণিত পরিবার এবং বিভিন্ন ভিন্ন মতের অগণিত পরিবার কিন্তু নির্যাতিত হয়েছিল। বিএনপির এত শত শত নেতাকর্মী নির্যাতিত হয়েছিল, তার প্রেক্ষিতে তার রিফ্লেকশনকে আপনি কি দেখেছেন সারা বাংলাদেশে কি পরিমাণ আওয়ামী সরকারের লোকজন বা তারা পক্ষপাত তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে কিনা, তাদের বিভিন্ন লুণ্ঠন করা হয়নি কেন? কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিরো টলারেন্স দিয়েছে এই ব্যাপারে। আমাদের 500-র উপরে ছাত্র দলের নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, শোকজ প্রদান করা হয়েছে এবং মামলাও করা হয়েছে যেন জিরো টলারেন্সের বিষয়ে থাকে। কারণ আগামী রাষ্ট্র বিনির্মাণে জনাব তারেক রহমান যেই ফর্মুলাটা আমাদেরকে, যেই রূপরেখাটা দিয়েছেন, সেই রূপরেখার মধ্যে সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। সেই ক্ষেত্রে উনি যে রূপরেখা দিয়েছেন, এই রূপরেখা মেনে কিন্তু ছাত্রদল কাজ করছে। আর কি আমার সহযোদ্ধা, আমার আন্দোলনের রাজপথের সহযোদ্ধা শান্ত বলেছিল লেজুর ভিত্তির কথা। আসলে ছাত্রদল একটা সবচেয়ে বড় সংগঠন দক্ষিণ এশিয়া। এটা আসলে লেজুর ভিত্তি আমরা কখন বুঝবো? যখন আমরা যেই কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত নিয়ে নেব। আমাদের কিন্তু শাসন, আমরা ছাত্রদের কিন্তু শাসন করার একটা সময় থাকে, আমাদের অভিভাবক কিন্তু বিএনপি। তো আমরা কিন্তু সব কাজে, যেই কোনো কাজে কিন্তু নিজেদেরকে উৎসর্গ করতে পারি না। আপনারা দেন ইতিমধ্যে কিন্তু ছাত্রদল কয়েকবার ক্ষমতায় ছিল, তখন আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন যে ছাত্রদল দ্বারা কারা সাধারণ শিক্ষার্থীদের কি লাঞ্ছিত হয়েছিল কিনা, যারা ছাত্রলীগ করেছিল। তো সেই ক্ষেত্রে ছাত্রদল এমন একটা সংগঠন, যে সংগঠন সবসময় শিক্ষার্থী বান্ধব কাজ করে থাকে। নির্বাচন চান কি বিশ্ববিদ্যালয়? অবশ্যই একটা সুন্দর পলিসি মেকিং এর মাধ্যমে, একটা রোড ম্যাপ তৈরির মাধ্যমে, যেখানে ফ্যাসিস্টদের দোসররা থাকবে না, যেখানে ফ্যাসিস্টদের দোসররা ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে জড়িত থাকবে না, মানে নির্বাচনী কার্যক্রমের সাথে জড়িত থাকবে না। এভাবে একটা সুন্দর পলিসি তৈরি করুক। আমরা জাতীয় নির্বাচন নিয়ে কথা বলবো, একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। দর্শক, RRM স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম গণ অভ্যুত্থানের চেতনা কি ম্লান হচ্ছে, এই বিষয়ে ছাত্র আন্দোলন বা ছাত্রদের নির্বাচন নিয়ে কথা বলছিলাম বিশ্ববিদ্যালয়ে। এবার একটা অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে সাদিক আল আরমান, আপনার কাছে যদি যাই, যে আপনারা যে আমরা শুনতে পাচ্ছি একটা রাজনৈতিক দল করার কথা হচ্ছে আপনাদের মধ্যে একটা অংশ দিয়ে, এবং জাতীয় নাগরিক কমিটি থেকেও সবাই মিলে হয়তো বা আংশিক নিয়ে, আসলে এই দলটা গঠন প্রক্রিয়া নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা সাধারণ মানুষের মাঝে দেখতে পাচ্ছি, এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু একটা প্রতিক্রিয়া, কেউ সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ প্রতিক্রিয়াও জানিয়েছেন। এই রাজনৈতিক দল গঠন করার চিন্তা কেন আসলো আপনাদের, বা এটা আসলে কোন বাস্তবতা আপনারা? ধন্যবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা সম্পূর্ণ এখন পর্যন্ত ঘোষিত অরাজনৈতিক সংগঠন। এখান থেকে হয়তো কিছু মানুষ রাজনীতিতে যাবে। নাগরিক কমিটি এটা অফিসিয়ালি এখন পর্যন্ত একটা অরাজনৈতিক সংগঠন। এখান থেকে হয়তো বা কিছু মানুষ একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করবে। যারা পলিটিক্যাল পার্টি ফর্ম করতেছে তাদের হয়তো প্রয়োজনীয় মনোভাব এখন এই পর্যায়ে আছে যে বাংলাদেশে এই 53-54 বছর পরে একটা নতুন রাজনীতি মানুষ দেখতে চায়, যেখানে রাজনীতির নামে আমি একজনের বিয়ে খেতে যাব না, এবং উনি আমার ভিন্ন মত করে দেখে আমার ভিন্ন মতের আমি ওনাকে দেখতে পারবো না, এবং তিনি আমার সাথে সামাজিক সম্পর্ক রাখবেন না, কথায় কথায় মারামারি হানাহানি, এইগুলা আমাদের মনে হয় নতুন প্রজন্ম এখন চায় না। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি শিক্ষিত, তাদের আশা অনেক সুন্দর যে তারা এমন একটা রাজনীতি দেখতে চায় যেখানে দেশ এবং মানুষের জন্য পলিটিক্যাল পার্টিগুলো কাজ করবে, যৌক্তিক সমালোচনা করবে, সরকারের ভুল ধরিয়ে দিবে, যেখানে অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সেগুলো সম্পর্কে ভয়েস রেজ করবে। নাগরিক পার্টি বা নাগরিক কমিটি যারা আছে, আমার মনে হয় এই পর্যায়ে যারা অনেকেই সমালোচনা করছে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের অবশ্যই আমি এটা স্বাগত জানাই। কারণ গণতন্ত্রের মূল একটা ভিত্তি হচ্ছে বাক স্বাধীনতা। আমাদের যে নাগরিক কমিটিতে যারা আছেন তারা হয়তো বা ভবিষ্যতে বর্তমান যে রাজনৈতিক একটা ভ্যাকিউম আছে,
এই ভ্যাকিউমটাকে তারা হয়তো ক্লেম করতে চাচ্ছে, যেখানে মানুষ নতুন একটা পার্টিকে দেখতে চায়। শূন্যতা আছে, সেই শূন্যতাটা পূরণ এবং করার এই শূন্যতা যে পূরণের চেষ্টা, এটাকে অবশ্যই আমার ব্যক্তিগতভাবে আমি অ্যাপ্রিসিয়েট করি যে যখন একটা নতুন পলিটিক্যাল পার্টি আসবে, নতুন কিছু আদর্শ নিয়ে আসবে, এটা ডিসাইড করবে জনগণ যে আমি এটা অ্যাকসেপ্ট করবো কি করবো না। কিন্তু এই যে একটা উদ্যোগ, একটা প্রচেষ্টা, এটাকে অবশ্যই স্বাগত জানানো উচিত। শুরুতেই নষ্ট করে দেওয়া উচিত। জনাব ফয়সাল মাহমুদ শান্ত, আপনি যদি বলেন যে প্রক্রিয়া, অনেকেই প্রশ্ন তুলছে যে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন উপদেষ্টা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন। 3 জন উপদেষ্টা থাকার পর সেই সরকারের অধীনেই আপনার একটা দল গঠন করার চেষ্টা বা চিন্তা করছেন, সেটা আসলে কতটা যৌক্তিক? এই যৌক্তিকতা নিয়ে অনেক প্রশ্ন আছে। আচ্ছা, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। গণঅভ্যুত্থানের এই সরকারের জাস্টিফিকেশনের জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানের যে চেতনা, সেটি যেন সরকারে প্রতিফলিত হয়, সেই লক্ষ্যেই কিন্তু ছাত্র নেতারা আসলে সরকারের একটা অংশ, অল্প একটা অংশ গিয়েছিল। যারা কিন্তু 5 আগস্টের কথা আপনি চিন্তা করেন, ওই সময় চাইলে কিন্তু যদি 20 জন সমন্বয়কও সরকার গঠন করতো, তখন কিন্তু বাধা দেওয়ার মতো কেউ ছিল না, ওই পরিস্থিতি ছিল না। কিন্তু ছাত্ররা মনে করেছে যে গণঅভ্যুত্থানের স্পিরিটটাও সরকারে পুশ করা দরকার, আবার এক্সপার্ট লোকজনও যেন সরকার চালাতে পারে, সেটাও আসলে যেন নিশ্চিত হয়। এই জন্য তাদের খুবই একটা মিনিমাম সংখ্যা নবীন প্রবীণের একটা মিথস্ক্রিয়া তৈরি করা হয়েছে। নাম্বার 2 হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি একটি ভবিষ্যতে যে রাজনৈতিক দল জাতিকে উপহার দেওয়ার চিন্তা করছে, এখান থেকে একটা অংশ, তাদের সাথে কিন্তু এই সরকারের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এবং এই রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে আমি নিশ্চিত করে বলছি, সরকারের কোনো সহযোগিতা আমরা গ্রহণ করছি না। অর্থাৎ সরকারের পৃষ্ঠপোষকতা এই রাজনৈতিক দল হচ্ছে না, একেবারেই হচ্ছে না। কারণ সরকারের পৃষ্ঠপোষকতা যদি হতো, আপনি দেখেছেন বরিশালে আমাদের একটা সম্মেলন করতে গিয়ে সেখানে আমাদের উপরে হামলা করেছে, কিংবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে হামলা করেছে। তার মানে এটা কিন্তু হওয়ার কথা ছিল না। এবং আমরা যে ধরনের বেগ পেতে হচ্ছে, সেগুলো কিন্তু হতো না। কারণ আমরা আজকে যে কথাগুলো বলছি, সেই দায়িত্বগুলো কিন্তু আমরা নিতে পারতাম। কিন্তু আমরা কিন্তু একটা জনমানুষের একটা আকাঙ্ক্ষা আছে। যেমন 3 তারিখের ঘটনাটা আপনি দেখেন, 3 তারিখের আগেই কিন্তু সারা দেশের মানুষ ভিতরে ভিতরে এই এক দফা শেখ হাসিনার পতনটাকে ধারণ করে ফেলেছিল। সেইটাকেই নাহিদ ইসলাম ন্যারেট করেছে শহীদ মিনারে। সো এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা এমন যে আসলে একটি রাজনৈতিক দল, এই দেশের মানুষ আসলে প্রত্যাশা করছে, সেটিকে আমরা ভাষায় কিংবা সেটিকে আমরা দলে রূপান্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে যে মানুষ কেন আসলে এই আকাঙ্ক্ষাটা করছে যে আসলে নতুন একটি রাজনৈতিক দল, বাংলাদেশে 40টার উপরে রাজনৈতিক দল ইতিমধ্যে আছে, একটা না হয় পালিয়ে গিয়েছে, বাকিগুলো তো এখন স্টিল আছে। আমরা মনে করছি গত 53 বছরের বাংলাদেশের ইতিহাসে যেই রাজনীতিটি হয়েছে, সেটি হচ্ছে বিভাজন এবং হচ্ছে মেরুকরণের রাজনীতি। আপনি দেখেন যে ধর্মনিরপেক্ষতার রাজনীতি হয়েছে, আবার হচ্ছে ধর্মবিরোধের রাজনীতি হয়েছে। আবার দেখেন মুসলিম কিংবা বাঙালি, আপনি যদি বাঙালি হন তাহলে আপনি মুসলিম হতে পারবেন না, যদি আপনি মুসলিম হন তাহলে বাঙালি হতে পারবেন না। দেখেন একটা দলকে বলা হচ্ছে ভারত বিরোধী, একটা দলকে বলা হচ্ছে ভারতপন্থী, একটা দলকে বলা হচ্ছে পাকিস্তানপন্থী, পাকিস্তান বিরোধী। কিন্তু আপনি প্রশ্ন করেন একজন রিকশাওয়ালার কাছে, সাধারণ মানুষ, তার কাছে কি এটা ম্যাটার করে যে আপনি আসলে বাঙালি নাকি আপনি মুসলিম, আপনি পাহাড়ি নাকি আপনি আসলে সমতলের? এটা কিন্তু ম্যাটার করে না। সে কি চায়? সে চায় যে তার বাসার সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা তৈরি হওয়ার সময় যেন জনপ্রতিনিধি ঘুষ না খায়, সে যেন ওইটার সময় হাজার হাজার টন বালু এবং ইট যেন মেরে না খায়। সে চায় যে সে যে মজুরিটা দৈনিক পায়, সেই মজুরিটা দিয়ে যেন সে বাজারটা করতে পারে। আমরা মনে করছি বাংলাদেশে এই মানুষের অধিকার এবং নতজানু পররাষ্ট্রনীতির বিরুদ্ধে ভারতপন্থী, ভারত বিরোধী রাজনীতি করছে, কিন্তু বাংলাদেশপন্থী রাজনীতি তো করছে না কেউ। আমরা মনে করি এই দেশের বাংলাদেশপন্থী এবং বাংলাদেশি মানুষের অধিকার, এইটাকে ভিত্তি করে একটা রাজনীতি বাংলাদেশে দাঁড়ানো দরকার, যেখানে কেউ নিজেকে মুসলিম কিংবা বাঙালি হিসেবে পরিচয় দিবে না, সে নাগরিক হিসেবে তার নাগরিক অধিকারটা বুঝে নিবে। এই জিনিসটা নিশ্চিত করতে হবে। আপনার কাছে আবার কাজী জিয়াউদ্দিন বাসাদ, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে যে শূন্যতা তৈরি হয়েছে এত বছরে, সেই শূন্যতা থেকে কি একটা রাজনৈতিক দল বা তরুণদের একটা প্রতিনিধিত্বশীল একটা রাজনৈতিক দল করা উচিত কিনা? রাজনৈতিক, আমাদের গণতান্ত্রিক দেশ, যে কোনো রাজনৈতিক দল যে কোনো সময় তাদের কার্যক্রম শুরু করতেই পারে, তার গণতান্ত্রিক অধিকার। তো সেক্ষেত্রে আমি একটা কথা আমাদের নাজমুল হাসান, ফয়সাল মাহমুদ শান্তর সাথে বলবো, যেই কথাটা বলেছে, বিএনপি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাসী তারাই কিন্তু বিএনপি, এবং সেখানে কিন্তু দেশপ্রেমের কথাই বলা আছে। এবং যারা বাংলাদেশের ভৌগোলিক জায়গার মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের কিন্তু নাগরিকতা, তারা বাংলাদেশি। এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী হয়েই কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেই কার্যক্রমে কিন্তু সবসময় সম্পন্ন করে যাচ্ছে। তো আমরা যে
চাইলে কিন্তু আপনি আপনার গণতান্ত্রিক অধিকার মত প্রকাশ করতে পারেন। একটা গণতান্ত্রিক দেশে আপনি চাইলে আপনার যে কোনো বিষয়ে আপনি অর্থাৎ রাজনৈতিক দল করার ক্ষেত্রে আপনার দল বা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো আপত্তি নেই? কোনো ধরনের আপত্তি নেই। যদি আমাকে আবার আরেকটু বলেন যে গণ অভ্যুত্থানের চেতনায় কি আসলে যেই চেতনা, সেই চেতনা বাস্তবায়নের জন্য কি নির্বাচনের পথে যাওয়া উচিত কিনা, বা আসলে কোন এই সংস্কার, যুক্তি সংস্কার শেষে নির্বাচন, আপনারা আসলে কি চাচ্ছেন? আমরা ছোট্ট বলতে করে চাচ্ছি, যদি বলেন। হ্যাঁ, গণ অভ্যুত্থান কেন ঘটেছিল? একটা কোটা সংস্কার আন্দোলন থেকে তো গণ অভ্যুত্থান ঘটার কথা না। দীর্ঘদিনের ফ্যাসিজমের যে আখড়া বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে মানুষ কিন্তু ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতার গণবিপ্লবে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল। কিসের জন্য হয়েছিল? দীর্ঘদিন মানুষ কথা বলার স্বাধীনতা পাচ্ছে না, আবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, এবং এদের সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে রাষ্ট্র এবং সরকার একত্রিত হয়ে তার গলা চেপে ধরে। আমরা বিগত দিনে দেখেছি যে রাষ্ট্র এবং সরকার দুইটা আলাদা সত্তা, তারা যেভাবে একত্রিত হয়ে বাংলাদেশকে গিলে খেয়েছিল, সেই গিলে খাওয়ার যে একটা মোক্ষম সময় ছিল, সেটা 5ই আগস্টের রিফ্লেকশন ঘটেছে। তো সেই ক্ষেত্রে এই বিপ্লবটাকে, এই বিপ্লবের গণ অভ্যুত্থানের চেতনাকে যদি আমরা ম্লান না করতে চান, আপনি সেই জায়গাটার মধ্যে অবশ্যই সকলের সৌহার্দ্যপূর্ণ আচরণ, মানবিক এবং উদারতার মাধ্যমে রাজনীতি করে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করেই কিন্তু আপনি গণ অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে। এবং গণ অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হলে অবশ্যই মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে সরকারের জবাবদিহি থাকবে, রাষ্ট্রের জবাবদিহি। শেষ মুহূর্তে ফিরে চলে এসেছি। জনাব কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনি যদি 30 সেকেন্ডে বলেন যে গণ অভ্যুত্থানের চেতনা যদি ম্লান করতে না চাই, আমাদের যদি খুব সংক্ষিপ্তভাবে বলেন আসলে আমরা কোন পথে হাঁটা উচিত, নির্বাচনী ব্যবস্থা কি আমাদের যাওয়ার আগে আর কি কি করা উচিত? বিষয়টা হচ্ছে, নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে নির্বাচনে বাংলাদেশের সংবিধানটা এখন আর কার্যকর হচ্ছে না। সেই জায়গা থেকে সর্বপ্রথম গণপরিষদ নির্বাচনটা করে একটা নতুন সংবিধান এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটা গণপরিষদের মধ্যে দিয়ে নতুন সংবিধান আসাটা প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে, নির্বাচনী ব্যবস্থাটা সেই 2008 থেকে শুরু করে যে এই 24 পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, এই ব্যবস্থাটা পুনরুদ্ধারের জন্যই আপনার ছোট ছোট নির্বাচনগুলো দিয়ে আগে আসলে নিজেদেরকে যাচাই করা এবং ব্যবস্থাটাকে শক্তিশালী করা প্রয়োজন। সেই জায়গা থেকে ছাত্র সংসদ নির্বাচন একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং স্থানীয় সরকার নির্বাচন, এই দুটো একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনাকে জনপ্রতিনিধিদের সাথে কানেক্ট করতে হবে, করার জন্যই আপনাকে একটা নির্বাচনী ব্যবস্থায় ঢুকতে হবে। একই সাথে যেই ধরনের প্রস্তাবনাগুলো দিয়েছে সংস্কার কমিশনগুলো, সেই প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে দলগুলোর এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের কমিটমেন্ট নিতে হবে যে আসলে তারা কতটুকু এখানে একমত হয় এবং কতটুকু তারা নিজেরা আসলে বাস্তবায়ন। আমাদের অতীত অভিজ্ঞতা আছে, আগামী রাজনীতি হবে ওই কমিটমেন্টের ভিত্তিতে, সে কতটুকু কমিটমেন্ট। সাদিক আল রহমান, আপনি যদি বলেন যে আসলে এই যে ছোট ছোট নির্বাচন করার পক্ষে আপনার অবস্থান কি? আমার অবস্থান, আমি বলার পূর্বে একটু আমার যে ছাত্রদলের যে সম্মানিত বড় ভাইয়ের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। ছোট ভাই হিসেবে অনুরোধ থাকবে, এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে পলিটিক্যাল স্টুডেন্টস যে অর্গানাইজেশনগুলো আছে, তারা আবার ট্যাগিংয়ের রাজনীতি করতেছে। যেরকমভাবে একটা পার্টি বলতেছে এটা টেম্পু স্ট্যান্ড, আরেকটা পার্টি বলতেছে যে এটা গুপ্ত সংগঠন। এই গুপ্ত সংগঠন এবং টেম্পু স্ট্যান্ডের ভিতরে আমার মনে হয় যে এগুলো থেকে বের হয়ে আসে যদি আমরা এইভাবে, মানে যখন উনি একটু আগে বললেন যে মানে যে সংগঠনকে ইঙ্গিত করে বললেন যে এটা গুপ্ত রাজনীতি করেছে, একেবারে যদি আপনি নিউট্রালি পজিশন থেকে দেখেন, আপনি যদি কখনো ক্যাম্পাসে পরিচয় দিতেন যে আপনি শিবির, আপনার বাঁচার অধিকার ছিল না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদলের, তারা প্রকাশ্য রাজনীতি অবশ্যই করেছে, তারা অনেকভাবে ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করেছে, 2019 সালে করেছে, 22 সালে করেছে, 23 সালে করেছে, তাদের সেই গার্ডস আছে। তো যারা এইভাবে, তাদের তো একেবারে নিষিদ্ধ এবং মানিয়ে ফেলানোর কোনো কথা ছিল না, কিন্তু আমার মনে হয় যে যারা নির্যাতিত ছিল, যারা জুলুমের শিকার হয়েছে, তাদেরকে এইভাবে ডিহিউমিলেট না করে আবার ট্যাগিংয়ের রাজনীতি করা উচিত না। এবং নির্বাচনের ক্ষেত্রে আমি এটাই বলবো যে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টকে বর্জন করেছে, এবং হয়তোবা যারা জাতীয়তাবাদী শক্তি, ডানপন্থী যদি নাও হয়, জাতীয়বাদী শক্তি বা একটা নতুন দেশপ্রেমিক সরকার বাংলাদেশের সরকার গঠন করবে। এবং নতুন বাংলাদেশে আমার প্রত্যাশা যে এই ট্যাগিং এর রাজনীতি এবং নতুন করে একদম দলকে নতুন করে ন্যারেটিভ দাঁড় করে ডিহিউমিলেট করবে, ছোট করবে, এটা আমরা কখনো চাই না। আমরা সাম্য চাই, সম্প্রীতি চাই। এই বিষয়ে আমরা আবারও পরবর্তীতে কোনো আলোচনায় কথা বলবো। দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে আর স্টিল ইনসাইড পলিটিক্স। আশা করি আমাদের সঙ্গে থাকবেন আগামীতে।